জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি সুলতানি যুগের গ্রন্থ আলোচনা করব। এরপর অনেকগুলো ভিডিও আসবে, যেমন দেখবে রাস্তরঙ্গিনীর উপর স্পেশাল গ্রন্থ এসছে, ফাইনের উপর এসছে, হিয়েনসনের উপর এসছে, মেগাস্তিনিসের চোখে এসছে, তেমনি ঈদ সিং এর উপর ভিডিও আসছে, তেমনি সুলতানি যুগের গ্রন্থগুলোর উপরে। এরপর দিয়ে প্রাচীন ভারতের দিব্যংশ মহাবংশের উপর গ্রন্থ আসবে ভিডিওগুলো। প্রত্যেকটা ভিডিও নড়িয়ে দেওয়ার জন্য সেট পরীক্ষার আজকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। আগস্টের 30 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। ডিসেম্বরে পরীক্ষা। যারা সেট পরীক্ষায় 200+ স্কোর করতে চাইছেন এই ভিডিওটা শুনবেন। জানা স্যার ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিও শুনবেন বা জানা স্যারের বইগুলো একটু চোখ বোলাবেন। যারা WBCS পরীক্ষা ডিসেম্বরে দেবেন, 25 সাল থেকে যে বড় প্রশ্নের পদক্ষেপ হতে চলেছে, যারা শরিক হতে চলেছেন, যারা বড় প্রশ্ন লিখিত প্রশ্নে, যারা রিটেন এক্সামে ভালো স্কোর করতে এখন থেকে বদ্ধ পরীক্ষা হতে চাইছেন, তারা জানা স্যার ইউটিউব চ্যানেল ফলো করবেন, প্রতিটা ভিডিও দেখবেন। এবং আজকের ভিডিও যেটা রাখছি আমি দুটো গ্রন্থের উপরে, চাচনামা এই গ্রন্থটার উপরে ভালো করে আপনারা দেখবেন, বা তাজুল মাসির এর বিখ্যাত গ্রন্থ হাসান নিজামের এই গ্রন্থ দুটো আজকে ভালো করে আপনারা দেখুন এবং শুনুন, ভালো লাগবে তাহলে। এবং এইগুলোর উপর যে তথ্যগুলো দেবো বা গল্প করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা বারবার করে শুনবেন ভিডিওটা, পূর্ণাঙ্গ ভিডিও শুনুন। ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, বন্ধু বান্ধবীদের ভিডিওটা শেয়ার করবেন, এইটুকু আবদার রইল। তো শুরু করছি আজকে বিখ্যাত সুলতানি যুগের সেই দুটি উল্লেখযোগ্য গ্রন্থ। একটি চাচনামা দিয়ে শুরু করবো আজকের ক্লাস। সুলতানি যুগ বলতে প্রথমে বলে দিই, আমরা মধ্যযুগ বলতে দুটো পিরিয়ডকে মূলত বুঝি, একটা সুলতানি যুগ আর একটা মুঘল যুগ, তাই তো? এটা প্রত্যেকেই কিন্তু মনে রাখবে বেসিক জায়গাটা। সুলতানি যুগ সময়কাল কত? 1206 থেকে 1526, তাই তো? 320 বছরের শাসন সুলতানি যুগ। আর মুঘল যুগ 1526 থেকে 1707, এটা শক্তিশালী, এর পরেও ছিল। এটা হচ্ছে আমাদের 181 বছর, তাই তো? তাহলে প্রায় 500 বছরের শাসন ছিল মধ্যযুগ। আর এই মধ্যযুগের প্রথম পিরিয়ডের নাম হচ্ছে সুলতানি যুগ। তাহলে এটা আমরা পেয়ে গেলাম পরিষ্কারভাবে, মুঘল যুগের সময়কাল, সুলতানি যুগের সময়কাল। তাহলে সুলতানি যুগ এবং মুঘল যুগ মিলে মধ্যযুগ, অর্থাৎ মধ্যযুগের সময়কাল আমরা বলতেই পারি 1206 থেকে 1707, এই পিরিয়ডটা। এই পিরিয়ডে দুটো উল্লেখযোগ্য গ্রন্থ, তার মধ্যে প্রথম একটা গ্রন্থ চাচনামা, যেটা WBCS দিতে চলেছেন আগামী দিনে। এখন যে প্রিলি মেন হয়, যে কোনো প্রশ্ন যদি এইভাবে ভিডিওগুলো শুনেন বা এইভাবে তৈরি করতে পারেন, যে কোনো প্রিলি এবং মেন প্রশ্ন সাল্টাতে পারবেন। যদি 10 নম্বরের মার্কস হিস্ট্রি অপশনাল যেমন হয়ে গেছে, যদি রিটেন এক্সামে 10 প্রশ্ন এসে যায় আপনার, এইসব ভিডিওগুলোকে আপনি নামাবেন, 10-এ আপনি 7 থেকে 8 স্কোর করবেন। সাবজেক্টটা খারাপ নয়, নাম্বার উঠেনি, এটা ভুল কথা। আপনি সেইভাবে তৈরি করুন, ম্যাথের মতো ফিজিক্সের মতো নাম্বার উঠবে কিন্তু যদি নামাতে পারেন। নাহলে ওই ডায়েরি দেখে দেখে লিখিয়ে দিলাম বা লিখে ফেললাম বা মুখস্থ করে লিখে দিলাম, ইতিহাস বলে মুখস্থ, তাহলে কিন্তু নাম্বার উঠবে না। সাবজেক্টটা শেষে বদনাম দিয়ে দেবো খারাপ, না, একদম নয়। যদি আপনি সাবজেক্টটার গভীরে ঢুকতে পারেন, যদি ভালোবাসতে পারেন, তাহলে কিন্তু সাবজেক্টটা কি জিনিস আপনি বুঝতে পারবেন। যেহেতু ইতিহাসের পাঠক, দিবারাত্র পড়াশোনা করি ইতিহাস বিষয়টাকে নিয়ে, তাই আমি ভালোভাবে জানি ইতিহাস বিষয়টা আসলে কি। যদি আপনারা একটু মন দিয়ে পড়ুন না, স্কোর হতে বাধ্য, এটা প্রত্যেকের কাছে আবেদন রইল। তো আজকে আমরা যেটা আলোচনা করছি তার নাম হচ্ছে চাচনামা। এই চাচনামার আরেকটা নাম ফতেয়ানামা। টাফসিলেশনে প্রশ্ন দিয়েছিল নিচের কোন গ্রন্থের আরেক নাম ফতেয়ানামা। তো এই ফতেহনামা বা ফতেয়ানামা চাচনামার আরেক নাম, ভীষণ ইম্পর্টেন্ট। আর এই ফতেনামা, তাহলে চাচনামার গ্রন্থটির আদি নাম ভালো করে মনে রাখবে। কি নাম? না ফতেয়ানামা। তাকে আমরা বেশি কি নামে চিনি? চাচনামা। এই মোহাম্মদ বিন কাসিমের প্রধানমন্ত্রী চাচ, সেই তার নামেই কিন্তু গ্রন্থের নাম চাচনামা, কিন্তু অরিজিনাল নাম, আদি নাম হচ্ছে ফতেয়ানামা। গ্রন্থটি কোন ভাষায় প্রথম রচিত হয়েছিল? আরবি ভাষায় গ্রন্থ রচনা করলো কে গো? গ্রন্থ রচনা করলো, দেখো দিয়ে দিয়েছি, আলী আহমেদ, নামটা ভাসিয়ে দিয়েছি। আবারও বলবো, আরবি ভাষায় গ্রন্থটা লিখলো কে? আলী আহমেদ। ভালো করে দেখে নাও। আর এই গ্রন্থটিকে ফার্সি ভাষায় অনুবাদ করলেন মোহাম্মদ আলী বিন আবু বকর কুফি। আবু বকর কুফিটা বইয়ে পাই আমরা। তাহলে ইনি গ্রন্থটাকে ফার্সি অনুবাদ করলেন। তাহলে আলী আহমেদের নামটা আমরা পেয়ে গেলাম। তাহলে আহমেদ সাহেব হচ্ছে আরবিতে, ফার্সিতে কে লিখলেন? কুফি সাহেব, অর্থাৎ আবু বকর কুফি। পুরো নামটা মোহাম্মদ আলী বিন আবু বকর কুফি। এই ফার্সিটা আমি আরেকবার নামিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে, আরবিটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আলী আহমেদ কি ভাষায় লিখলেন? আরবিতে। এটা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। চাচনামা গ্রন্থটির আদি নাম, আসল নাম ফতেয়ানামা একটা পেলাম। চাচনামা গ্রন্থের অপর নাম কি? ফতেয়ানামাকে আমরা কি নামে চিনি? চাচনামা। গ্রন্থটিকে আরবিতে কে লিখলো? আলী আহমেদ। ফার্সিতে কে লিখলো বলে দিয়েছি, আবু বকর কুফি বা মোহাম্মদ আলী বিন আবু বকর কুফি। এইবারে আবু বকর কুফি, ভালো করে দেখে নাও জিনিসটা কিভাবে তুলেছি আমি। আবু বকর কুফি মুলতানের যে মুসলিম গভর্নর, তার নাম কি? নাসিরউদ্দিন কুবাচা।
আমরা জানি নাসিরউদ্দিন কুবাচা, তাজউদ্দিন ইলদুজ এই ব্যক্তিগুলো কুতুবউদ্দিন আইবকের আন্ডারে কাজ করেছে দীর্ঘদিন। তো এই মুলতানের যে মুসলিম গভর্নর নাসিরউদ্দিন কুবাচা, যার সময়কালটাও দিয়েছি খুব ইম্পর্টেন্ট, 1150 থেকে 1228। এই নাসিরউদ্দিন কুবাচার সময় এটি ফার্সিতে অনুবাদ করেছিলেন। আউটস্ট্যান্ডিং কোশ্চেন। আবু বকর কুফি তাহলে আরবিতে লেখা ফার্সিতে অনুবাদ করছে কার আমলে? নাসিরউদ্দিন কুবাচা। তিনি কোথাকার লোক? মুলতানের লোক। তিনি সেখানকার মুসলিম গভর্নর ছিল, তার আমলে তিনি ফার্সিতে অনুবাদ করলো। আরেকটা প্রশ্ন কি ইম্পর্টেন্ট, এই কুতুবউদ্দিন আইবকের বোনের নামটা মনে রাখবে, উজমা বেগম। ভীষণ ইম্পর্টেন্ট। নাসিরউদ্দিন কুবাচা যিনি স্ত্রী হয়েছিলেন তিনি আর কেউ নন, কুতুবউদ্দিন আইবকের বোন। তার নাম কি? উজমা বেগম। প্রথম শিক্ষিত মহিলা ছিলেন যিনি ওই যে ফার্সি অনুবাদটা হলো, আলী আহমেদের আরবির ফার্সি অনুবাদটা করছে আবু বকর কুফি, সেই ফার্সি অনুবাদটা নাসিরউদ্দিন কুবাচার এমন হচ্ছে, সেটা প্রথম করছে যে মহিলা, তার নাম উজমা বেগম। তিনি কে? না কুতুবউদ্দিন আইবকের বোন বা নাসিরউদ্দিন কুবাচার স্ত্রী। ইনি প্রথম শিক্ষিত মহিলা। সুলতানি যুগে প্রথম বলতে পারি। সুলতানি যুগে প্রথম শিক্ষিত মহিলা হিসেবে কাকে চিহ্নিত করি আমরা চিহ্নিত করি উজমা বেগম। আর মধ্যযুগের শিক্ষিত সবচেয়ে মহিলা হিসেবে ঐতিহাসিক পেয়েছি আমরা গুলবদন বেগমকে। মধ্যযুগের একমাত্র মহিলা ঐতিহাসিকের নাম গুলবদন বেগম। আর মধ্যযুগের প্রথম শিক্ষিত মহিলা চিহ্নিত করছি আমরা কুতুবউদ্দিন আইবকের বোনকে, উজমা বেগমকে, যিনি চাচনামার ফার্সি অনুবাদটি পড়েছিলেন। এই গ্রন্থে এই সিন্ধুদের তাফসীর 711, বিভিন্ন পরীক্ষায় 712, দুটো পরীক্ষায় নিয়েছে। গুপ্তাব্দ নেট পরীক্ষায় 319, সাধারণ পরীক্ষায় 320। এগুলো খেয়াল করবে, দুটোই ঠিক। তো তেমনি গুপ্তাব্দ 319 নেটে উত্তর নিয়েছে, সাধারণ পরীক্ষা 320। তেমনি সিন্ধুদের আরব বিজয় টাফসীর 711 উত্তর নিয়েছে, পিএসসি পরীক্ষা 112, দুটো লিখে রেখেছে এই জন্য। তো 711-12 সালে যখন আরবরা সিন্ধু বিজয় করছে, তাদের কাহিনী, সিন্ধু দেশে সময়কালে যখন আক্রমণ চলছে, সেই সময়কার ইতিহাস আমরা জানতে পারছি চাচনামা থেকে। তাহলে সিন্ধু বিজয়ের কাহিনী, সিন্ধু দেশের পূর্বাপর যে বৃত্তান্ত বর্ণিত আছে, আরবীয় শাসক মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু দেশে আসছেন, বসবাস করছেন, সেই ইতিহাস আমরা জানতে পারছি। তবে মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু দেশে আসছে, তখন ব্রাহ্মণ এবং শূদ্রদের আধিপত্য ছিল। কি আউটস্ট্যান্ডিং! তাহলে সিন্ধুতে একটা অঞ্চল যখন মোহাম্মদ বিন কাসিম আসছে, তখন কিন্তু এখানে শূদ্র আর ব্রাহ্মণদের আধিপত্য ছিল। তাদের যে আধিপত্য ছিল ওই অঞ্চলে, সিন্ধু অঞ্চলটাতে, সেটাও কিন্তু ইতিহাস জানতে পারছি আমরা চাচনামা থেকে। এই ব্রাহ্মণ শূদ্রটা মনে রাখে ভালো করে। আর চাচনামা বইতে সিন্ধু অঞ্চলের শূদ্র বংশের যে সংক্ষিপ্ত ইতিহাস, বিশেষ করে শূদ্র বংশের শাসকের নাম কি? দ্বিতীয় রায় সাহসী। ভালো করে মনে রাখবে কি নাম? দ্বিতীয় রায় সাহসীর নাম উল্লেখ আছে মূল চাচনামা গ্রন্থে, যিনি সিন্ধুতে শূদ্র বংশ শাসক ছিলেন। মোহাম্মদ বিন কাসিমের যে ব্রাহ্মণ মন্ত্রী দায়িত্ব ছিল, তার নাম হচ্ছে চাচ। সেই জন্য ফতেয়া নামার এই চাচের নামেই নাম হয়ে গেল চাচনামা। তাহলে মোহাম্মদ বিন কাসিমের ব্রাহ্মণ মন্ত্রী প্রধান দায়িত্ব সামলাতেন, চাচির নামে ফতেয়া নামার আরেক নাম হলো চাচনামা। এই ছোট্ট গল্পটা আপনি তুলে দিলাম, আপনারা পড়বেন। এখান দিয়ে 15খানা থেকে 20খানা শর্ট প্রশ্ন হতে পারে। 10 নম্বরের WBCS এর মেন যখন হবে, অপশন যারা নিয়েছ বা সেট পরীক্ষায় যেমন প্রশ্নই দিক, আমি পেয়ে গেলাম। যদি এখন প্রশ্ন দেয় চাচনামা সম্পর্কে কোনটি ভুল? চাচনামা প্রথম আরবিতে লেখা হয়েছিল আলী আহমেদের হাত ধরে, ফার্সিতে অনুবাদ করলে আবু বকর কুফি, প্রথম মহিলা হিসেবে পড়েছিলেন উজমা বেগম। যাই দিক আমার রেডি। সিন্ধু প্রদেশে যখন আক্রমণ ঘটছে মোহাম্মদ বিন কাসিম দ্বারা, তখন রাজত্ব করেছিল শূদ্র, বিতে ব্রাহ্মণ, এবি উভয় কোনটি নয়, তখন সি উত্তর নবী এবি উভয়। এই যে কনসেপ্ট তৈরি করতে পারলে আমার চাকরি সুনিশ্চিত, বা আমি অন্যের থেকে এগিয়ে থাকবো। আজকে সুলতান যে প্রথমে একটা গ্রন্থ আলোচনা করলাম, এবারে আসছি আমি দ্বিতীয় গ্রন্থ। দ্বিতীয় গ্রন্থটা আরো ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট। কোন গ্রন্থ আলোচনা করব? তাহলে 1 নম্বরে আমি চাচনামা রেখেছি, 2 নম্বর গ্রন্থ আমি রাখছি হাসান নিজামির। দেখো, তাজুল মাসির গ্রন্থ খুবই জনপ্রিয়। কি নাম? তাজউল মাসির। ভালো করে দেখে নাও। হ্যাঁ, তাজউল মাসির পেয়েছো? হাসান নিজামির লেখা তাজুল মাসির। হ্যাঁ, তাজুল মাসির পেয়ে গেলাম। রচয়িতার নাম বলে দিয়েছি, হাসান নিজামি, ভীষণ ইম্পর্টেন্ট। এই গ্রন্থ থেকে দাসবংশের প্রতিষ্ঠাতা বা সুলতানি যুগের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবক থেকে সুলতানি যুগের শ্রেষ্ঠ শাসক ইলতুৎমিশের প্রথম দিক 1200 আমরা দেখতে পাচ্ছি 20 পর্যন্ত রাজত্বকাল আলোচিত হয়েছে হাসান নিজামির তাজুল মাসির গ্রন্থে। তাহলে তাজুল মাসির গ্রন্থের লেখককে হাসান নিজামি। এই গ্রন্থ থেকে কুতুবউদ্দিন আইবক এবং ইলতুৎমিশের রাজত্বকালের প্রথম দিকটা বিশেষ ইম্পর্টেন্ট ঘটনাগুলি সব এতে আলোকপাত করা রয়েছে। আর এই হাসান নিজামি বলছেন যে কুতুবউদ্দিন আইবক প্রথম সুলতান, যিনি 2 প্রকার মুদ্রা চালু করেছিল। সে মুদ্রার নামটা দিয়ে দিয়েছি, একটা দিরহাম আর একটা দিনার। আবারও বলবো, একটি দিনার মার্ক করে দিচ্ছি, একটা দিরহাম। তাহলে কুতুবউদ্দিন আইবক প্রথম যে মুদ্রা চালু করছে, সেটা হাসান নিজামির তাজুল মাসির থেকে জানতে পারছে, এবং মুদ্রার নাম দিরহাম এবং দিনার। ভালো করে মনে রাখবে।
আর নিজামী এবং মোহাম্মদ ঘুরির সঙ্গে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন হাসান নিজামী। তাহলে হাসান নিজামী কার সঙ্গে এসেছিল? মোহাম্মদ ঘুরির সঙ্গে। তাহলে নিজামী মোহাম্মদ ঘুরির সঙ্গে ভারতবর্ষে এলেন এবং তার হাত ধরেই ভারতবর্ষে একটা পার্মানেন্ট ভাবে তিনি বসবাস শুরু করলেন। ফার্সি ভাষায় রচিত হয়েছিল তাজুল মাসির। কোন ভাষায় লেখা হয়েছিল আর বলতে হচ্ছে না, ফার্সি ভাষায় লেখা হয়েছিল তাজুল মাসির। কে লিখেছিলেন? হাসান নিজামী। এই গ্রন্থ থেকে আমরা বিভিন্ন অ্যাডভেঞ্চার খবরগুলো পাই, অ্যাডভেঞ্চার ইতিহাস পাই। তাই নিচের কোন গ্রন্থ থেকে আমরা অ্যাডভেঞ্চার টাইপের হিস্ট্রি জানতে পারি? হাসান নিজামীর তাজুল মাসির। এই গ্রন্থটি কুতুবউদ্দিন আইবক যখন সিংহাসনে বসছে 1206, ওই সময়কালে রচিত হয়েছিল বলে আমরা তথ্য পাচ্ছি, অনুমান পাচ্ছি। ওই গ্রন্থটা কিছুটা গদ্য, কিছুটা পদ্য, কিছুটা আরবিতে রচিত হয় ফার্সির পাশাপাশি। প্রথমে ফার্সি হলেও পরে আরবি হয়, তাই ফার্সি আরবির সংমিশ্রণ হচ্ছে তাজুল মাসির এবং গদ্য পদ্যের সংমিশ্রণ লেখা এই গ্রন্থটি প্রত্যেকে মনে রাখবে। আরবি কবিতা ও গদ্যের বৈশিষ্ট্য যুক্ত করে অলঙ্কৃত শৈলীতে লিখেছিল এই বইটা সেই হাসান নিজামী। মনে রাখবে তাজুল মাসির গ্রন্থটা, অর্থাৎ আরবি কবিতা স্টাইলে গদ্যের বৈশিষ্ট্য অলঙ্করণে লিখেছিলেন এই তাজুল মাসির গ্রন্থটি। এই গ্রন্থ লেখার কাজ শেষ করছেন যখন তিনি গদ্যের কাজটা বেশি করে দেখিয়েছেন। আর এই কারণে এই গ্রন্থটিকে অনেকে আংশিক উপন্যাস, আংশিক ইতিহাস বলেছেন। মধ্যযুগের বা সুলতান যুগের কোন গ্রন্থকে আংশিক উপন্যাস, আংশিক ইতিহাস বলা হয় আমাকে আর কোনোদিন বলতে হবে না, বা আমি ভুলও করব না। আমি আজকে পরিষ্কার বোর্ডে ছবি এঁকে চলে গেলাম। তিনি একজন ফার্সি ভাষার কবি ছিলেন, তিনি বলতেন হাসান নিজামী, এবং তিনি ইতিহাসবিদ ছিলেন। ইতিহাসের দিক থেকে তিনি ইতিহাস লিখেছেন, আবার কবির দিক থেকে তিনি উপন্যাস লিখেছেন, আংশিক উপন্যাস, আংশিক ইতিহাস লিখছেন। তাই তিনি ইতিহাসবিদ এবং কবি ছিলেন। তিনি বলতে কেউ নন, হাসান নিজামী। মধ্য এশিয়ার খোরাসানের নিশাপুর গ্রামের ছেলে ছিলেন, সন্তান ছিলেন হাসান নিজামী। নিশাপুরের সন্তান ছিলেন, খোরাসানের নিশাপুর গ্রামের সন্তান ছিলেন হাসান নিজামী। মনে রাখবেন 1227 সালে তিনি মারা যাচ্ছেন বলে সেটাও আমরা জানতে পারছি। দিল্লির যে সুলতানি যুগের সরকারি ইতিহাস লিখেছিলেন। মনে রাখবে এই কথাটা বারবার মার্ক করে গেলাম, মনে রাখবে সুলতানি যুগের সরকারি ইতিহাস লিখছেন প্রথম হাসান নিজামী। আমরা জানি মুঘল যুগে আকবর প্রথম ইতিহাস গোষ্ঠীকে দুই ভাগে ভেঙে দেয়, সরকারি বেসরকারি। বেসরকারির মধ্যে কে ছিল? বদাউনি, নিজামুদ্দিন আহমেদ, যার তবাকতি আকবরী গ্রন্থ। আবার সরকারি দিকে ছিল ভারতের ফ্রান্সিস বেকনে পরিচিত আবুল ফজল ফৈজি, তাই না? তাই কুলসাইন্স কমিশনের 16 সালে প্রশ্ন দিয়েছিল মুঘল যুগের শ্রেষ্ঠ পারসিক ঐতিহাসিক বা মুঘল যুগের শ্রেষ্ঠ সরকারি ঐতিহাসিকও দিতে পারে। মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক সরকারি বেসরকারি ভেঙে দিচ্ছে আকবর, এবং শ্রেষ্ঠ সরকারি ঐতিহাসিক আবুল ফজল। তিনি সুলতানি যুগের প্রথম সরকারি ইতিহাস লিখছেন ঐতিহাসিক রূপে, আর কেউ নন হাসান নিজামী। আর জিয়াউদ্দিন বার্নি সমসাময়িক ঐতিহাসিক, সেই নিজামুদ্দিন আমাদের হাসান নিজামীকে বলছেন সদর-ই নিজামী। সদর-ই নিজামী কোন ঐতিহাসিককে বলা হতো? হাসান নিজামীকে। কে বলেছেন? জিয়াউদ্দিন বার্নি। ভালো করে মনে রাখবে, বিখ্যাত স্পেচ। তিনি ভারতে আসার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। নিজামী যখন ভারতবর্ষে আসেন, অসুস্থ হয়ে পড়লে তাকে দুজন মানুষ সুস্থ করলেন, একটা মাজাদুল মুলক আর একটা মোহাম্মদ সিরাজি। আবারও বলবো, হাসান নিজামী ভারতবর্ষে যখন আসছেন, তিনি অসুস্থ হয়ে পড়লে দুজন মানুষ থেকে সুস্থ করে তুলেছিলেন। যেমন রঞ্জিত সিং এর যখন গোলায় ক্যান্সার হয়, মনে রাখবে তাকে দুলকামারা নামক একটা হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয়েছিল। ভারতবর্ষের ইতিহাস ইন্ডিয়ান হিস্ট্রি বই দিয়েছি, পড়ে নেবেন। আমরা রঞ্জিত সিং এর গোলায় কিন্তু ক্যান্সার রোগ যখন হয়ে গেছিল, তাকে দিলকামারা ওষুধ দিয়ে ভালো করা হয়েছিল। তেমনি হাসান নিজামী যখন ভারতবর্ষে আসছে, মাজাদ আল মুলক এবং মোহাম্মদ সিরাজি তার তত্ত্বাবধান করেন, তার সেবা শুশ্রূষা করেন, তারপরে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। হাসান নিজামী কে কি বলা হয়? গোয়ালিয়র দুর্গে হিন্দের মতি বলা হয়। গোয়ালিয়র দুর্গে হিন্দের মতি বলা হয়। কাকে বলা হয়? হাসান নিজামীকে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, গোয়ালিয়র দুর্গে হিন্দের মতি কাকে বলা হয়? হাসান নিজামীকে। এই গল্প তিনি দ্বিতীয় তোরানি যুদ্ধ, আমরা জানি 1191 প্রথম এবং 1192 দ্বিতীয় তোরানি যুদ্ধ হয়েছিল। 1192 সালে দ্বিতীয় তোরানি যুদ্ধে উল্লেখ আছে, এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহান দিল্লি শাসক ছিলেন, দিল্লি এবং আজমিরের। তিনি পরাজিত হচ্ছেন, মোহাম্মদ ঘুরি জিতছেন, আমরা জানি। মনে রাখবে প্রথমটাতে মোহাম্মদ ঘুরি হেরে গিয়েছিলেন, দ্বিতীয়তে মোহাম্মদ ঘুরি কিন্তু জিতে গিয়েছিলেন। মনে রাখবে এটা। দিল্লি আজমিরের শেষ শক্তিশালী হিন্দু রাজা আমরা তৃতীয় পৃথ্বীরাজকে চিনি। পরে যদিও হিন্দু শাসক হিসাবে আমরা আরো নাম পেতে পারি, কিন্তু এই নামটা খুব ভালো করে মনে রাখবে। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান কিন্তু দিল্লি এবং আজমিরে শ্রেষ্ঠ শক্তিশালী রাজা, হিন্দু শাসক বলে চিহ্নিত হয়। তো যারা
ভালো করে পড়াশোনা করতে চাইছো, নেটসের যারা বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আজকে, যারা পরীক্ষা দিতে চাইছো, ভালো বই খুঁজছো, আমরা এই প্র্যাকটিসটা অধ্যায় ভিত্তিক করবেন, মারাত্মক বই আর টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই, নেটসের বইটা পড়ুন। যাদের কাছে যা বই সব পড়বেন, এই দুটো বই সঙ্গে রাখুন। যে WBCS দিচ্ছেন তারা ইন্ডিয়ান হিস্ট্রি বইটা কিনবেন, প্রতিটা বই ইউটিউব ভিডিও হচ্ছে একের পর এক, আপনারা দেখে নেবেন, কলেজ টিটি এসে উল্টে দেখে নিন, যা সাথে করতে বিশ্বাস রাখুন, পাবেন। আর যারা অনলাইন ক্লাস করতে চাইছেন, সপ্তাহে 4 দিন করে ক্লাস চলছে, যারা অফলাইন ক্লাস করতে চাইছেন রবিবারে আমার বাড়ি চলে আসুন, বা শনিবারে কলেজ টিট ব্যাট চালু হয়েছে। পশ্চিমবঙ্গের সেরা ইতিহাস চ্যানেল এবং সেরা ইতিহাস ক্লাস একমাত্র জানাসারি আপনাদের দিয়ে যাচ্ছে, দিয়ে যাবে। এবং আগামী দিনে পোস্টে যে ট্রেন্ড আসবে, সেখানে জানাসারের ক্লাসের গুরুত্ব, জানাসারের পড়ানোর স্টাইল, জানাসারের বই কতটা পাতেই হবে, সময় সেটা বলে দেবে। প্রত্যেকে ভালো থাকবে, আজকে এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে নেক্সট দিন। কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমার এই নাম্বারে ফোন করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে। আজকে এই পর্যন্ত রইল, বাই।